বিসমিল্লাহিররহমানিররহিম। আমার স্নেহের শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। শিমুল মেমোরিয়াল নর্থসাউথ স্কুল অ্যান্ড কলেজ কর্তৃক আয়োজিত আজকের এই অনলাইন ভিত্তিক ক্লাস কার্যক্রমে তোমাদেরকে স্বাগত। আজকের ক্লাস উপস্থাপনায় আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ মাহফুজুর রহমান সরকার, সহকারী শিক্ষক, বাংলাদেশ বিশ্ববিদ্যালয়, শিমুল মেমোরিয়াল নর্থসাউথ স্কুল অ্যান্ড কলেজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ক্লাস শুরুর আগেই আমি করোনা বিষয়ে একটি কথা বলতে চাই। তোমরা জানো যে করোনা একটি বৈশ্বিক মহামারী বা দুর্যোগ। এই করোনাকালীন সময়ে আমাদেরকে প্রয়োজনীয় স্বাস্থ্যবিধিগুলো সুন্দরভাবে সুষ্ঠুভাবে মেনে চলতে হবে এবং কোনো অবস্থাতেই আমাদেরকে অপ্রয়োজনীয়ভাবে যেখানে সেখানে ঘোরাফেরা করা যাবে না এবং আমরা আমাদের প্রাথমিক যে স্বাস্থ্যবিধি এগুলো সুন্দরভাবে মেনে চলব। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে আমরা রিভিশন ক্লাস যে অধ্যায়টি আলোচনা করবো সেটা হচ্ছে অষ্টম অধ্যায়, বাংলাদেশের গণতন্ত্র ও নির্বাচন। এই অধ্যায়ের শেষে তোমরা যা জানতে পারবে, গণতন্ত্র কি তা জানতে পারবে, গণতন্ত্র প্রোগ্রামে বলতে পারবে, গণতন্ত্রের দোষগুলো ব্যাখ্যা করতে পারবে, বাংলাদেশের গণতন্ত্র রাজনৈতিক দল সম্পর্কে বর্ণনা করতে পারবে, বাংলাদেশের নির্বাচন কমিশনের গঠন ও কার্যাবলী সম্পর্কে জানতে পারবে। শিক্ষার্থীবৃন্দ, তোমরা নিশ্চয়ই খাতা কলম নিয়ে পড়ার টেবিলে বসে আছো। সুন্দর করে আজকে পাঠের আলোচ্য বিষয়গুলো লিপিবদ্ধ করে নাও। আমাদের আজকে পাঠের আলোচ্য বিষয়গুলো হচ্ছে গণতন্ত্রের ধারণা, গণতন্ত্রের প্রকারভেদ, গণতন্ত্রের দোষগুণ, বাংলাদেশের গণতন্ত্র, রাজনৈতিক দল, রাজনৈতিক দলের ভূমিকা, নির্বাচন কমিশন। শিক্ষার্থীরা, তোমরা জানো যে আধুনিক দুনিয়ায় সবচেয়ে জনপ্রিয় সরকার ব্যবস্থা হচ্ছে গণতন্ত্র। এটা গণতন্ত্রের শব্দটি ইংরেজি হচ্ছে ডেমোক্রেসি। গণতন্ত্র শব্দটি মূলত গ্রিক শব্দ ডেমোস ও ক্রাসিয়া থেকে এসেছে। ডেমোস অর্থ হচ্ছে জনগণ, ক্রাসিয়া শব্দের অর্থ হচ্ছে শাসন। সাধারণত গণতন্ত্র বলতে আমরা বুঝি জনগণের শাসন বা ক্ষমতা। অর্থাৎ আমরা যদি একটি সুন্দরভাবে যদি সংজ্ঞাটা আমরা বলি তাহলে দাঁড়ায় যে শাসন ব্যবস্থায় জনগণের সম্মতির ভিত্তিতে শাসন কার্য পরিচালিত হয় তাকে বলা হচ্ছে গণতন্ত্র। পৃথিবীর ইতিহাসে সবচেয়ে এটি একটি জনপ্রিয় সরকার ব্যবস্থা। আমেরিকার বিখ্যাত প্রেসিডেন্ট আব্রাহাম লিঙ্কন গণতন্ত্রের একটা উত্তম এবং গ্রহণযোগ্য সংজ্ঞা দিয়েছেন। আব্রাহাম লিঙ্কন বলেছেন, ডেমোক্রেসি ইজ এ গভর্নমেন্ট অফ দ্য পিপল, বাই দ্য পিপল অ্যান্ড ফর দ্য পিপল। তার সংজ্ঞাটি আমরা যদি বাংলা অনুবাদ করি তাহলে দাঁড়ায় যে গণতন্ত্র হলো জনগণের জন্য, জনগণের দ্বারা জনপ্রতিনিধিত্বমূলক সরকার বা শাসন ব্যবস্থা। অধ্যাপক গেটেল গণতন্ত্রের আরো একটি সংজ্ঞা দিয়েছেন। তিনি বলেছেন যে শাসন ব্যবস্থায় জনগণ সার্বভৌম ক্ষমতার প্রয়োগে অংশ নেওয়ার অধিকারী, তাই গণতন্ত্র। এই গণতন্ত্রের উৎপত্তি আজ থেকে 2500 বছর আগে প্রাচীন গ্রিসের অ্যাথেন্স নগরকে কেন্দ্র করে তৎকালীন সময়ে গণতন্ত্রের বিকাশ হয়েছিল। কিন্তু অ্যাথেন্সে গণতন্ত্র বেশি দিন টিকে থাকেনি, কারণ সে সময় রাজতান্ত্রিক শাসন, পোপ ও সম্রাটের দ্বন্দ্ব, মানুষের অসচেতনতা এবং গণতন্ত্রের কিছু সীমাবদ্ধতা এবং সামন্ততান্ত্রিক সরকার ব্যবস্থা, সবচেয়ে মধ্যযুগে রাষ্ট্র আর গির্জার মধ্যে দ্বন্দ্ব, এগুলোর কারণে অ্যাথেন্সীয় গণতন্ত্র টিকে থাকতে পারে। পরবর্তী পর্যায়ে সপ্তদশ এবং অষ্টাদশ শতাব্দীতে গণতন্ত্রের উচ্চভূমি হিসেবে আমরা যাকে জানি সে দেশটি হলো ব্রিটেন। আধুনিক সংসদীয় গণতন্ত্রের জননী বলা হয় ব্রিটেন বা যুক্তরাজ্যকে। গণতন্ত্রের প্রকারভেদ। গণতন্ত্রকে আমরা দুই ভাগে ভাগ করতে পারি। একটা হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র, আর একটা হচ্ছে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্র। প্রত্যক্ষ বা বিশুদ্ধ গণতন্ত্র কাকে বলবো? যে গণতন্ত্রে জনগণ রাষ্ট্রের সরাসরি শাসন কার্যে অংশ নিতে পারে তাকে বলা হচ্ছে প্রত্যক্ষ গণতন্ত্র। প্রাচীন গ্রিসে যে গণতন্ত্র চালু ছিল সেটা হলো প্রত্যক্ষ গণতন্ত্র। বর্তমান দুনিয়ায় প্রত্যক্ষ গণতন্ত্র শুধুমাত্র একটি দেশের কয়েকটা ক্যান্টন বা প্রদেশে আছে, সেটা হচ্ছে সুইজারল্যান্ড। আর পরোক্ষ গণতন্ত্র সারা পৃথিবী ব্যাপী এখনো টিকে আছে। পরোক্ষ গণতন্ত্র কাকে বলবো? যে গণতন্ত্রে জনগণের প্রতিনিধিদের দ্বারা
রাষ্ট্রীয় শাসনকার্যে অংশগ্রহণের সুযোগ থাকে তাকে বলা হচ্ছে পরোক্ষ গণতন্ত্র। পরোক্ষ গণতন্ত্রের উদাহরণ হচ্ছে যেমন আমেরিকা যুক্তরাষ্ট্র, বাংলাদেশ সহ পৃথিবীর অনেক দেশে এখনো পরোক্ষ গণতন্ত্র চালু আছে। এখন প্রত্যক্ষ গণতন্ত্র কেন সম্ভব নয়? আমরা জানি যে আধুনিক দুনিয়ায় প্রাচীনকালের রাষ্ট্রগুলো ছিল ছোট নগরাষ্ট্র, সেখানে জনগণ ছিল সীমিত বা কম, কিন্তু আধুনিক দুনিয়ায় জনগণ অনেক বিশাল, অনেক বেশি। আধুনিক রাষ্ট্র হলো জাতিভিত্তিক রাষ্ট্র, এখানে রাষ্ট্রের আয়তনও বিশাল, রাষ্ট্রের অনেক নতুন নতুন সমস্যা, এগুলো এই জন্য প্রত্যক্ষ গণতন্ত্রের চেয়ে পরোক্ষ গণতন্ত্র বেশি উপযোগী। এই গণতন্ত্রে পরোক্ষ গণতন্ত্রের প্রতিনিধিরাই শাসনগত পরিচালনার দায়িত্বে নিযুক্ত থাকে। আধুনিক গণতান্ত্রিক রাষ্ট্রে পরোক্ষ বা প্রতিনিধিত্বমূলক গণতন্ত্রটা সবচেয়ে কার্যকর ভূমিকা রাখছে। শিক্ষার্থীরা, আমরা এখন গণতন্ত্রের দোষগুণ জানবো। এটা খুব ইম্পর্টেন্ট একটা কোশ্চেন। আমরা জানি যে বিগত বছরগুলোতে কোশ্চেনগুলো যদি অ্যানালাইসিস করি তাহলে গণতন্ত্রের থেকে দোষগুণ সম্পর্কে কোশ্চেন হয়ে থাকে। তোমরা এই বিষয়টা ভালো করে জানবে। তো আমরা এখন প্রথমে গণতন্ত্রের সুফল বা গুণগুলো আমরা জেনে নিই। যে গণতন্ত্রে আইনের অনুশাসন প্রতিষ্ঠিত, এখানে স্বচ্ছতা আছে, জবাবদিহিতা আছে, বাক স্বাধীনতা আছে, জনকল্যাণমূলক এটা শাসন ব্যবস্থা। এখানে এখানে জনগণের স্বার্থকে প্রাধান্য দেওয়া হয়, জনগণই রাষ্ট্রের মূল পরিচালক, এখানে রাষ্ট্রের মূল ভূমিকা পালন করে জনগণ। গণতন্ত্রের মূল উদ্দেশ্য হচ্ছে জনকল্যাণমূলক সাধন। গণতন্ত্রের ত্রুটি বা দোষ। গণতন্ত্র এত সুন্দর একটা শাসন ব্যবস্থা, জনপ্রিয় সরকার ব্যবস্থা হলেও এর অনেকগুলো কুফল বা নেতিবাচক দিক বা দোষ রয়েছে। গণতন্ত্রের ত্রুটি বা সীমাবদ্ধতাগুলো হলো, প্রাচীনকালের যারা গণতন্ত্র নিয়ে কথা বলতেন, গণতন্ত্র নিয়ে মতাদর্শ ব্যক্ত করেছেন, বিশেষ করে গণতন্ত্রের যারা পুরোধা তারাই কিন্তু গণতন্ত্রকে সব কঠোর সমালোচনা করেছেন। আমরা জানি দুজন মনীষী, বিশেষ করে এরিস্টটল এবং প্লেটো, তারা গণতন্ত্রকে বলেছেন গণতন্ত্র হচ্ছে অযোগ্যের শাসন, মূর্খের শাসন, মাথা গোনার শাসন। এটা একটা কঠোর ভাষায় তারা সমালোচনা করেছেন। অন্যদিকে আধুনিক দুনিয়ায় আমরা গণতন্ত্রকে যদি আমরা দেখি, গণতন্ত্র হচ্ছে ব্যয়বহুল একটা শাসন ব্যবস্থা। এখানে প্রচুর অর্থের ব্যয় হয়। নির্বাচন আসলে আমাদের দেশের বা পৃথিবীর অনেক দেশে যে দেশগুলোতে গণতন্ত্র আছে দেখবে যে প্রচুর অর্থ সেখানে ব্যয় হচ্ছে। এখানে ঘন ঘন সরকার পরিবর্তন আন্দোলন, বিদ্রোহ, বিক্ষোভ এবং জন অসন্তোষ এটা লেগেই আছে। এছাড়াও গণতন্ত্রের সংখ্যালঘুদের মতামতকে অনেক সময় উপেক্ষা করা হয়। সুপ্রিয় শিক্ষার্থীরা, এখন বাংলাদেশের গণতন্ত্র সম্পর্কে আমরা জানবো। যে আমরা জানি 1971 সালে মহান মুক্তিযুদ্ধের মাধ্যমে আমাদের এই দেশটি স্বাধীনতা লাভ করে। তার আগে 1947 সালে পাকিস্তান রাষ্ট্রের অধীনে আমরা ছিলাম। 1947 সালে ব্রিটিশ শাসন অবসানের পর দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে দুইটি রাষ্ট্রের জন্ম হয়েছিল, একটি ভারত এবং একটি পাকিস্তান। 1947 সালে জন্মের পর থেকে আমরা পার্লামেন্টারি বা ফেডারেল রাষ্ট্রের অধীনে থেকে যাই। সেখান থেকে আমাদের গণতন্ত্রের অগ্রযাত্রা শুরু হয়। কিন্তু আমরা 1954 সালে আমরা যখন এই পূর্ব বাংলার মানুষ যখন যুক্তফ্রন্ট সরকারকে ভোট দিল, কিন্তু সেই যুক্তফ্রন্ট সরকারকে কিন্তু ক্ষমতায় বসতে দেওয়া হলো না। পরবর্তী পর্যায়ে 1958 সালে মার্শাল ল জারি করা হলো। এটা আমরা জানি। পরবর্তী পর্যায়ে 1969 সালে আবার গণ অভ্যুত্থানে আইয়ুব খানের পতন হলো এবং 19৭৪ সালে নির্বাচনে আবার বাংলাদেশের গণতান্ত্রিক একটা ধারা চালু হওয়ার একটা ক্ষেত্র তৈরি হয়। কিন্তু আমরা দেখতে পেলাম যে পাকিস্তানি সরকারের বিমাতা সুলভ নীতির কারণে 19৭৪ সালে নির্বাচন অনুযায়ী আমাদের জাতির পিতাকে সরকার প্রধান বা রাষ্ট্র গঠন করতে দেওয়া হয়নি। পরবর্তী পর্যায়ে আমরা জানি 71 একটি যুদ্ধ হয়েছে। সেই যুদ্ধের পরবর্তী পর্যায়ে 1972 থেকে 1975 সাল পর্যন্ত আমাদের জাতির পিতা গণতান্ত্রিক শাসন প্রবর্তন করেছিলেন। কিন্তু আবার হঠাৎ করে আমাদের বাংলাদেশের গণতন্ত্রের ভাগ্যে একটা অমনিশার অন্ধকার দেখা দেয় এবং সেই অমনিশা 1975 থেকে 1990 সাল আমাদের সেনা শাসন চলে, যেটা আমাদের গণতন্ত্রের জন্য একটা কালো অধ্যায়। এবং পরবর্তী পর্যায়ে আমাদের জনগণের মতামতের ভিত্তিতে 1990 সালে একটি গণ অভ্যুত্থান হয়। এই গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে বাংলাদেশ পুনরায় সংসদীয় গণতন্ত্রের পথে হাঁটতে শুরু করে। 1996 সালে সপ্তম জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগ জয়লাভ করে সরকার গঠন করে। 2001 সালে আবার গণতান্ত্রিক ধারায় 4 দলীয় জোট অর্থাৎ জামাত এবং বিএনপি
জোট সরকার গঠন করে। 2007 সালে আবার গণতন্ত্র নিয়ে ষড়যন্ত্র শুরু হয়। 2007 সালে সেনাবাহিনী প্রধান জেনারেল মঈনুল আহমেদের নেতৃত্বে সেনা হস্তক্ষেপ ঘটে। তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার প্রধান উপদেষ্টা ফখরুদ্দিন আহমেদ অযাচিতভাবে 2 বছর ক্ষমতায় থাকেন, যেটা আমাদের গণতন্ত্রের একটা অশনি সংকেত বার্তা বহন করে। পরবর্তী পর্যায়ে আবার জনগণের চাপের মুখে ফখরুদ্দিন সরকার ক্ষমতা থেকে সরে যায় এবং পরবর্তী পর্যায়ে 2009 সালে আবার 10ম এবং 2014 সালে 11শ জাতীয় সংসদের মাধ্যমে আমাদের বাংলাদেশের গণতন্ত্রের পুনঃযাত্রা অব্যাহত থাকে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা গণতন্ত্রের আরেকটি মূল স্তম্ভ রাজনৈতিক দল সম্পর্কে আমরা জানবো। রাজনৈতিক দল গণতন্ত্রের মূল ভিত্তি, এটা একটা প্রতিষ্ঠান। সাধারণ ভাষায় রাজনৈতিক দল বলতে একটি সংগঠিত নাগরিকদের সমষ্টিকে বোঝায় যারা দলীয় আদর্শ প্রচারের মাধ্যমে জনমত গঠনের মাধ্যমে বৈধ উপায়ে ক্ষমতা দখলের চেষ্টা করে। অধ্যাপক গ্রেটেল বলেছেন যে রাজনৈতিক দল বলতে কম বেশি সংগঠিত একদল লোককে বোঝায় যারা রাজনৈতিক একক রূপে কাজ করে এবং ভোটাধিকার প্রয়োগের মাধ্যমে সরকার গঠন করতে চায়। সংগঠন, কর্মসূচি এবং ক্ষমতা বা কর্তৃত্ব স্থাপন, এটাই হলো রাজনৈতিক দলের মূল ভিত্তি। রাষ্ট্রবিজ্ঞানী ম্যাকাইভার বলেছেন যারা কতগুলো সুনির্দিষ্ট নীতির ভিত্তিতে ঐক্যবদ্ধ হয় এবং সাংবিধানিক উপায়ে সরকার গঠন করতে চেষ্টা করে সেই জনসমষ্টিকে রাজনৈতিক দল বলা হয়। সুতরাং রাজনৈতিক দল এমন একটি জনসংগঠন যেখানে রাষ্ট্রের সমস্যাগুলো চিহ্নিত করে আদর্শগতভাবে জনমত গঠন করে সরকার বা ক্ষমতা যাওয়ার অব্যাহত প্রচেষ্টা চালায়। এরকম একটি সচেতন নাগরিক গোষ্ঠীকে বলা হচ্ছে রাজনৈতিক দল। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা জানি যে রাজনৈতিক দলের কতগুলো সুনির্দিষ্ট লক্ষ্য আছে। আমরা রাজনৈতিক দলের সুনির্দিষ্ট লক্ষ্যগুলো যদি আমরা বলি, ব্যাখ্যা করি, তাহলে এভাবে বলা যায় রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সমস্যাগুলো চিহ্নিত করা, এটা একটা গুরুত্বপূর্ণ লক্ষ্য, এবং রাষ্ট্রের উন্নয়নমূলক কিছু নীতিমালা ও পরিকল্পনা জনগণের নিকট পেশ করা, দলীয় নীতি ও কর্মসূচি জনগণের মাধ্যমে তুলে ধরা, বৈধ ও নিয়মতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে রাষ্ট্রের শাসন গ্রহণ ও রাজনৈতিক কর্তৃত্ব প্রতিষ্ঠা করা। এই 4টি হলো রাজনৈতিক দলের মূল উদ্দেশ্য বা লক্ষ্য। গণতান্ত্রিক শাসন ব্যবস্থা রাজনৈতিক দলের ভূমিকা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা যদি লক্ষ্য করি, বাংলাদেশ একটি বহুদলীয় গণতান্ত্রিক দেশ। এখানে অনেকগুলো মোটামুটি নিবন্ধিত 41টি মোটামুটি নির্বাচনে যাওয়ার একটা রাজনৈতিক দল আছে। তাছাড়াও অনেকগুলো রাজনৈতিক দল, উপদল আছে। তো আমাদের গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় রাজনৈতিক দলের ভূমিকা, গুরুত্ব অপরিসীম। অধ্যাপক হায়দার একটা সুন্দর কথা বলেছেন। অধ্যাপক হায়দার বলেছেন যে রাজনৈতিক দল হলো আধুনিক গণতান্ত্রিক শাসন মানেই হচ্ছে রাজনৈতিক দলের শাসন। তাহলে আমরা রাজনৈতিক দলের কার্যাবলীগুলো যদি আমরা উল্লেখ করি, তাহলে আমরা এইভাবে বলতে পারি, প্রথম হলো রাষ্ট্রের সমস্যাগুলো চিহ্নিত করা, এটা একটা গুরুত্বপূর্ণ কাজ। সেই সমস্যাগুলো অনুযায়ী দেশের রাজনৈতিক, সামাজিক, অর্থনৈতিক বিভিন্ন সমস্যা বা ইস্যু তারা কি করে চিহ্নিত করে, এবং রাজনৈতিক দল তাদের নীতি ও কর্মসূচি প্রচার করে জনসমর্থন সৃষ্টি করে, দেশের জাতীয় নির্বাচনে দলের মনোনয়ন এবং তার পক্ষে প্রচার কার্য চালায়, এবং আরো একটা কর্মসূচি প্রদান করে, এটা একটা গুরুত্বপূর্ণ। তারপরে নির্বাচনের প্রার্থী মনোনয়ন দেয়, এটা একটা গুরুত্বপূর্ণ কাজ তার। তারপরে যে দল সরকার গঠন করে, যে দল বেশি আসন পায় সে দল সরকার গঠন করে, এবং যে দল কম আসন পায় সে দল বিরোধী দল হিসেবে আত্মপ্রকাশ করে। বিরোধী দল পার্লামেন্টের বিতর্ক, সরকার নীতি সমালোচনা, মুলতবির প্রস্তাব উত্থাপন এবং বিভিন্ন বিষয়ে মতামত দিয়ে সংসদকে কার্যকর করে রাখে। আরেকটা গুরুত্বপূর্ণ কাজ হলো বিরোধিতা করা। গণতান্ত্রিক শাসন ব্যবস্থায় আমরা লক্ষ্য করি যে বিরোধিতার খাতিরে বিরোধিতা করা রাজনৈতিক দলের একটা গুরুত্বপূর্ণ কাজ। আমরা দেখতে পাই যে আমাদের বর্তমান যে ক্ষমতাসীন দল আছে, সেখানে তার ভালো মন্দগুলো বিরোধী দল যারা আছে এখন, তারা কিন্তু বিশেষ করে টক শো, সভা সমিতি কিংবা পত্র পত্রিকার মাধ্যমে বিরোধিতা করে। এটা একটা গুরুত্বপূর্ণ গণতান্ত্রিক শিষ্টাচার। আরেকটা বিষয়, সরকার ও জনগণের মধ্যে রাজনৈতিক দল সেতু বন্ধন হিসেবে কাজ করে। বৃক্ষরোপণ করা, তারপরে জাতীয় দিবসগুলো সুন্দর করে উদযাপন করা, যেমন আমাদের 26শে মার্চ, 21শে ফেব্রুয়ারি, 16ই ডিসেম্বর, এই জাতীয় দিবসগুলো রাজনৈতিক দলগুলো ঘটা করে উদযাপন করে থাকে। এছাড়াও নিরক্ষরতা দূরীকরণ থেকে শুরু করে বিভিন্ন কার্যাবলীতে রাজনৈতিক দল গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। রাজনৈতিক দলের দেখেন, আমাদের দেশের যে রাজনৈতিক দলগুলো আছে সাধারণত সভা সমিতি বা
টকশো বা এরকম ভাবে জনসমর্থন আদায়ের জন্য এরকম বিভিন্ন জেলা উপজেলা বিভাগে কর্মী সম্মেলন, সভা সমিতি এগুলো করে জনসমর্থন আদায়ের চেষ্টা করছে। নির্বাচনী পরিচালনা, নির্বাচন আসলে আমরা দেখতে পাই যে আমাদের বিভিন্ন দলগুলো তাদের নির্ধারিত প্রতীক নিয়ে তারা কি করে তারপরে জেলা শহর কিংবা রাস্তাঘাটে প্রদক্ষিণ করে শোডাউন দেয়, শোভাযাত্রা করে। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, গণতন্ত্রের আরেকটি মৌলিক বিষয় হচ্ছে নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন কি? সাধারণত নির্বাচন কমিশন একটি সাংবিধানিক সংস্থা বা প্রতিষ্ঠান। নির্বাচন কমিশন একটি স্বাধীন, স্বতন্ত্র, নিরপেক্ষ প্রতিষ্ঠান। এটা বাংলাদেশের সংবিধানের 118 নং অনুচ্ছেদ অনুযায়ী নির্বাচন কমিশনের গঠনের কথা বলা হয়েছে। তাহলে নির্বাচন কমিশনটা আমরা যদি একটু সংজ্ঞার আলোকে বলি যে সাধারণত নির্বাচন পরিচালনার জন্য, রাষ্ট্রের সমস্ত নির্বাচন পরিচালনা করার জন্য যে কমিশন সংবিধানের মাধ্যমে গঠিত হয় তাকে বলা হয় নির্বাচন কমিশন। নির্বাচন কমিশন সাধারণত একটি নিরপেক্ষ স্বতন্ত্র প্রতিষ্ঠান। এই প্রতিষ্ঠানটি গঠন কাঠামো আমরা যদি জানি তাহলে বাংলাদেশের সংবিধানের 118 নং অনুচ্ছেদে এই কমিশনের গঠন সম্পর্কে বলা হয়েছে। একজন প্রধান নির্বাচন কমিশনার এবং তাকে সহায়তা করার জন্য আরো 4 জন কমিশনার, সহকারী কমিশনার নিয়ে বাংলাদেশের নির্বাচন কমিশন গঠিত হবে এবং মহামান্য রাষ্ট্রপতি, যেহেতু এটা সাংবিধানিক পদ, এই নির্বাচন কমিশনারদেরকে নিয়োগ দিয়ে থাকবেন এবং এর কার্যকাল হবে, নির্বাচন কমিশনের মেয়াদ হবে 5 বছর। নির্বাচন কমিশন বিভিন্ন কার্যাবলী সম্পাদন করে থাকে। মূলত যে কাজগুলো সে পরিচালনা করে, নাম্বার 1 হচ্ছে নির্বাচন শিডিউল বা তফসিল ঘোষণা করা, ভোটার তালিকা প্রণয়ন করা, প্রতীক বরাদ্দ দেওয়া, এছাড়াও নির্বাচনী এলাকা চিহ্নিত করা। নির্বাচনী এলাকা কি? যে এলাকা থেকে রাষ্ট্রের ভোটাধিকার প্রাপ্ত নাগরিকগণ প্রতিনিধিত্ব করে তাকে বলা হচ্ছে নির্বাচনী এলাকা। এছাড়াও নির্বাচনী আচরণবিধি মেনে কার্যকর করাও এটা নির্বাচন কমিশনের কাজ। নির্বাচন আচরণ বিধি প্রণয়ন করে কিভাবে? যেমন নির্বাচন চলাকালীন সময়ে শোডাউন দেওয়া যাবে না, কিছু কিছু নিয়ম কারণ এটা নির্বাচন কমিশন থেকে এটা প্রণীত হয়, যেটা আমাদের জনগণকে মেনে চলতে হয়। নির্বাচনী অপরাধ একটা গুরুত্বপূর্ণ কাজ। আমরা জানি যে সাধারণত নির্বাচন চলাকালীন সময়ে কোনো নাগরিক যদি নির্বাচন কমিশনের দেওয়া কোনো তথ্য কিংবা কোনো অনিয়ম করে, সেগুলো নির্বাচনী অপরাধ হিসেবে গণ্য হবে। নির্বাচনী অপরাধগুলো অনেকগুলো আছে, তোমাদের বইয়ে আমি একটা উল্লেখ করেছি যে নাম্বার 1 প্রতীক সম্পর্কে মিথ্যা বলা, যেখানে সেখানে মানে রাস্তা বা সরকারি কোনো স্থাপনা দখল করে নির্বাচনী কার্য পরিচালনা করা, কিংবা ভোটার ব্যালট বাক্স ছিনতাই করা, কিংবা ব্যালট পেপার বা জাল ভোট দেওয়া, এগুলো নির্বাচনী অপরাধ হিসেবে গণ্য হবে। নির্বাচনী অপরাধের শাস্তি কি হতে হবে? বাংলাদেশের গণপ্রতিনিধিত্ব আদেশ 1972 সাল অনুযায়ী বলা হয়েছে থেকে যে যদি কোনো ব্যক্তি নির্বাচন চলাকালীন সময়ে বা তার নির্বাচনের আগে কেউ যদি ঘুষ প্রদান করে কিংবা কোনো কার্য প্রদান করে, নির্বাচনী অপরাধ করে থাকে, তাহলে তার সর্বোচ্চ শাস্তি হবে 10 বছর এবং সর্বনিম্ন শাস্তি হবে 2 বছর বা আর্থিক উভয় দণ্ডে বা আর্থিক দণ্ডে দণ্ডিত হতে পারে। এরকম একটা শাস্তি ব্যবস্থা তোমাদের বইয়ে আছে। তো আমরা মোটামুটি জানলাম এখন নির্বাচন কমিশন এটা ঢাকায় অবস্থিত। বাংলাদেশের নির্বাচন কমিশন নির্বাচন পরিচালনার সাথে সম্পৃক্ত, এটা আমরা জানি। তো এখন এই অধ্যায়ে আমরা মূল্যায়নগুলো একটু জেনে নিই। সুপ্রিয় শিক্ষার্থীরা, তো আমরা প্রথমে একটু জেনে নিই গণতন্ত্রের মৌলিক বিষয় কি। গণতন্ত্রের মৌলিক বিষয় হচ্ছে নির্বাচন। ইলেকটোরাল কলেজ কি? ইলেকটোরাল কলেজ হচ্ছে সাধারণত প্রতিনিধিত্বমূলক গণতান্ত্রিক দেশগুলোতে, বিশেষ করে পরোক্ষ গণতন্ত্রে যে দেশগুলোতে আছে সেই দেশগুলোতে ইলেকটোরাল কলেজের সিস্টেম প্রতিনিধিরা বাছাই করে নেওয়া হয়। সাধারণত আমরা উদাহরণ হিসেবে বলতে পারি যে আমেরিকা যুক্তরাষ্ট্রে যে পদ্ধতিতে তাদের রাষ্ট্রপ্রধানরা নির্বাচিত হন সেটাই হচ্ছে ইলেকটোরাল কলেজ। ইলেকটোরাল কলেজটার একটি উদাহরণটা দেই যে সাধারণত আমাদের বাংলাদেশে মহামান্য রাষ্ট্রপতি নির্বাচন এটা কিন্তু ইলেকটোরাল কলেজ পদ্ধতি হয়ে থাকে। সাধারণত আমরা রাষ্ট্রের ভোটাধিকার প্রাপ্ত নাগরিকগণ জাতীয় সংসদ সদস্য থেকে ভোট দেয়, এরা আবার জাতীয় সংসদে ইলেকটোরাল কলেজ বা মধ্যবর্তী নির্বাচনী সংস্থা হিসেবে কাজ করে। তারা আবার তাদের পছন্দিত ব্যক্তিকে ভোট দিয়ে রাষ্ট্রপতি নির্বাচন করতে পারে। এই ঘটনাটাই হলো ইলেকটোরাল কলেজ। গণতন্ত্র সম্পর্কে প্লেটো অ্যারিস্টটলের অভিমত কি? গণতন্ত্র
স্বপ্নের প্লেটো এরিস্টটল বলেছেন গণতন্ত্র হলো অযোগ্যের শাসন, মূর্খের শাসন। বিশুদ্ধ গণতন্ত্র কি? বিশুদ্ধ গণতন্ত্র মানে যে গণতন্ত্রে রাষ্ট্রের ভোটাধিকার প্রাপ্ত নাগরিকগণ সরাসরি শাসন কার্যে অংশ নিতে পারে তাকে বলা হচ্ছে বিশুদ্ধ গণতন্ত্র। শিক্ষার্থীবৃন্দ, আগামী দিন টপ প্লেস অষ্টম অধ্যায় বাংলাদেশের গণতন্ত্র নির্বাচন। তোমরা যেহেতু এটা রিভিশন ক্লাস, সুতরাং সুন্দর করে তোমরা পাশে চর্চা করবে। তোমরা সবাই ভালো থাকবে এবং আমাদের ক্লাসগুলো অবশ্যই দেখবে। পরিশেষে তোমাদের সুস্বাস্থ্য কামনা করে বাংলাদেশ বিশ্ব পরিচয় ক্লাস থেকে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।